প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম মাসুদ রানা সিরিজের আরও একটি বই। নাম সেই কুয়াশা। প্রথম খণ্ড। শুরু করছি চতুর্থ অংশ। রানাকে খুঁজে বের করতে হবে আমাদেরকে, এবং সেটা এখনই। 10 মিনিটের মধ্যে আবার রিং দেব তোমাকে। দাঁড়াও, ওকে আমি চিনব কি করে? খুব সহজ। একমাত্র ওই তোমাকে ওর কামরায় ঢুকতে দেবে না। খোলা জানালার সামনে দাঁড়িয়ে আছে রানা। শার্ট খুলে ফেলেছে। ঠান্ডা বাতাসে কাঁপছে হি হি করে। হিটার বন্ধ করে দিয়েছে অনেক আগেই। রুমের তাপমাত্রা এখন 50 ডিগ্রি সেন্টিগ্রেড। ইচ্ছে করে কষ্ট দিচ্ছে নিজেকে জাগ্রত থাকার জন্য। আরামদায়ক উষ্ণ পরিবেশের চেয়ে শীতার্ত অবস্থায় মানুষের নার্ভ অনেক তীক্ষ্ণ হয়ে ওঠে। মৃদু একটা শব্দ কানে এলো ওর। ধাতুর সঙ্গে ধাতুর ঘর্ষণের আওয়াজ। জানালার পাল্লা টেনে ছুটে গেল ও পিপ হোলের কাছে। 211 নম্বর থেকে বেরিয়ে এসেছে বয়স্কা মেইড। হাতে যথারীতি ভাঁজ করা তোয়ালে আর বিছানার চাদর। একদিকে চলে গেল সে। মনে হচ্ছে কুয়াশার শেষ অনুচরও হাল ছেড়ে দিয়েছে। দৃশ্যপট এখন সম্পূর্ণ ফাঁকা। এবার ফাঁদের অবস্থা দেখার জন্য কুয়াশাকে সশরীরে হাজির হতে হবে। ক্লোজিটের কাছে চলে গেল রানা। ভিতর থেকে বের করে আনলো একটা পরিষ্কার শার্ট। গায়ে চড়ালো ওটা। বালিশের তলা থেকে বের করলো নিজের সিগ সাওয়ার হ্যান্ডগান। ম্যাগাজিন চেক করছে। এমন সময় দরজায় টোকা পড়ল। দ্বিধান্বিত টোকা। পাই করে ঘুরে দাঁড়ালো রানা। ইন্দ্রিয় অতিমাত্রায় সতর্ক হয়ে উঠেছে। ব্যাপারটা অস্বাভাবিক। ফ্রন্ট ডেস্কে বাড়তি টাকা দিয়েছে ও। কেউ যাতে বিরক্ত না করে ওকে। দরজার নবে ঝুলিয়ে দিয়েছে ডু নট ডিস্টার্ব সাইন। নামি দামি হোটেলে প্রাইভেসি রক্ষার জন্য এইটুকুই যথেষ্ট। তাহলে কে টোকা দিচ্ছে দরজায়? সিগ সাওয়ার বাগিয়ে দরজার কাছে গেল রানা। পিফল দিয়ে সাবধানে উকি দিল বাইরে। বয়স্কা সেই মেয়ের ফিরে এসেছে। কুয়াশার ভাড়া করা শকুন। এখনো পরাজয় মেনে নেয়নি তাহলে। মুহূর্তের জন্য চেহারাটা দেখল রানা। সৌম্যর দর্শন মুখটার ভিতর কি যেন লুকিয়ে আছে। কিন্তু ও নিয়ে সময় নষ্ট করার মানে হয় না। মুহূর্তের জন্য চেহারাটা দেখল রানা। সৌম্য দর্শন মুখটার ভিতর কি যেন লুকিয়ে আছে, কিন্তু ও নিয়ে সময় নষ্ট করার মানে হয় না। ওর নাগাল পেয়ে গেছে মহিলা। কনফ্রন্টেশনে যাওয়াই ভালো। দেখা যাক টাকার লোভ দেখিয়ে ওকে নিজের দলে ভেড়ানো যায় কিনা। রানার খবর কুয়াশার কাছে নয়, বরং কুয়াশার খবর রানার কাছে পৌঁছবে ওতে। সিক্স আওয়ারটা কোমরের পিছনে গুজে ফেলল রানা। ঢেকে ফেলল শার্ট দিয়ে। তারপর গলা চড়িয়ে বলল, ইয়েস মেইড সার্ভিস স্যার। জবাব এলো পাশ থেকে। উচ্চারণে আইরিশ টান। ম্যানেজমেন্ট বলেছে সব কামরায় সাপ্লাই ঠিকঠাক আছে কিনা দেখে নিতে। মিথ্যেটার জুৎসই হয়নি। তবে ভাড়াটে একজন পৌরা মেয়েদের কাছে এর চেয়ে কনভিন্সিং কোনো কিছু আশা করাও যায় না। ঠিক আছে, ভিতরে আসুন। ছিটকিনি খুলে দিল রানা। 211 নম্বর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছে না স্যার। জানালো এক্সেলসিওরের সুইচবোর্ড অপারেটর। আবার চেষ্টা করুন, বলল কুয়াশা। চোখ ছেটে আছে রাস্তার উল্টো পাশের কফি শপের উপর। নিগ্রহখনি ওখানে ঢুকেছে। বেরিয়ে আসবে যে কোনো মুহূর্তে। ওই সন্দেহে দলটার নেতা। ও মাঠে নামলেই শুরু হবে হিট টিমের মূল অ্যাকশন। আপনার যা ইচ্ছে স্যার, বিরক্তি নিয়ে বলল অপারেটর। অস্থির হয়ে উঠেছে কুয়াশা। 15 মিনিট পেরিয়ে গেছে বয়স্ক মহিলাটির তল্লাশি শুরু হবার পর। হোটেলের 3 তলায় মাত্র 8টা রুম। সেগুলোর দরজায় টোকা দিয়ে প্রতিক্রিয়া দেখবার জন্য এত সময় লাগার কথা নয়। সবগুলোতে লোক থাকলেও না, ঘাপলা হয়েছে কোথাও। চকিতে হোটেল এক্সটান্সের
দিকে নজর ফেরালো কুয়াশা। চমকে উঠল সঙ্গে সঙ্গে। আরেকজন হাজির হয়েছে, দাড়িওয়ালা, বেটে এক লোক। এর গায়েও কালো ওভারকোট, গলায় পেঁচিয়েছে সিল্কের মাফলার, মাথায় ধূসর হ্যাট, একটু নিচু করে পড়েছে যাতে ঠিকমতো চেহারা দেখা না যায়। পেভমেন্টের উপর দাঁড়ালো ক্ষণিকের জন্য। সঙ্গে সঙ্গে কফি শপের জানালায় মৃদু আলো দেখা গেল। ম্যাচ জ্বালানো হয়েছে, আরেকটা সংকেত। ঘুরে হোটেলের এক্সটেন্সের দিকে পা বাড়ালো দাড়িওয়ালা খুনি। ইয়ারপিসে কর্কশ আওয়াজ তুলে বেজে চলেছে 211 নম্বর রুমের ফোন। জবাব দিচ্ছে না কেউ। আটকে উঠল কুয়াশা। একটাই অর্থ হতে পারে এর। বুড়ির পরিচয় ফাঁস হয়ে গেছে রানার কাছে। কিন্তু দুশ্চিন্তা বুড়িকে নিয়ে নয়, বরং রানাকে নিয়ে। প্রাক্তন ওই আইরিশ বিপ্লবীর স্বভাব চরিত্র খুব ভালো করে জানা আছে কুয়াশার। কোণঠাসা হয়ে পড়লে উন্মাদ হয়ে যাবে। যদিও তাকে বারবার বলে দেয়া হয়েছে কিছুতেই রানার ক্ষতি করা চলবে না, কিন্তু সার্ভাইভাল ইনস্ট্রাক্টর সামনে যে সেসবের কোনো মূল্য নেই। রানা যদি বুড়িকে বন্দি করতে চায়, সে বেঘরে খুন হয়ে যাবে। মহিলা অত্যন্ত ভয়ঙ্কর। রিসিভারের ইয়ারপিস খরখর করে উঠল। ওপাশ থেকে শোনা গেল টেলিফোন অপারেটরের কণ্ঠ। দুঃখিত স্যার, কিছুতেই জবাব পাওয়া যাচ্ছে না 211 নম্বর রুম থেকে। আপনি বরং ঘণ্টাখানেক পরে চেষ্টা করুন। কুয়াশাকে আরেক দফা অনুরোধের সুযোগ দিল না মেয়েটা। কথা শেষ করেই লাইন কেটে দিল। রিসিভার নামিয়ে রাখল কুয়াশা। ঠোঁট কামড়ালো হতাশায়। আর কোনো উপায় নেই। রঙ্গমঞ্চে এবার নামতেই হবে ওকে। নিতে হবে ঝুঁকি। কাজ ঝাঁকালো, কি আর করা। কোটের ভিতরের পকেটে হাত দিয়ে বের করে আনলো একটা ছোট বান্ডিল। এর ভিতরে ওর সমস্ত ভুয়া কাগজপত্র। ওখান থেকে বেছে বের করলো সুইজারল্যান্ডের নামকরা একটা ব্রোকারেজ হাউসের পরিচয়পত্র। ওটা গুজে রাখলো ওয়ালেটে। হোটেলের উল্টো পাশের গলির ভিতরে একটা ব্রিফকেস লুকিয়ে রেখেছিল আগেই, সেটা সংগ্রহ করলো। তারপর পাক্কা ব্যবসায়ীর ভঙ্গিতে নেভাস্কা অ্যাভিনিউ পেরিয়ে ঢুকে পড়ল হোটেলে। সরাসরি ডে শিফটের ম্যানেজারের সঙ্গে দেখা করলো ও। নিজের পরিচয়পত্র দেখালো। বিজনেস কনফারেন্সের জন্য পুরো হোটেল বুকিংয়ের টোপ ফেলল। ফলে 10 মিনিটের মাথাতেই বিনয়ে বিগলিত হয়ে যেতে দেখা গেল ম্যানেজারকে। হাজার হোক, তাদের এই ছোট্ট হোটেলকে সুইজারল্যান্ডের অমন নামকরা প্রতিষ্ঠান কনফারেন্সের জন্য বেছে নেবে, এ তো 7 কপালের ভাগ্য। ছোট্ট একটা উপকার করতে হবে আমার। ম্যানেজারের হাতে $100 3টে নোট গুজে দিয়ে বলল কুয়াশা। ততক্ষণে লোকটাকে বড়শিতে পুরোপুরি গেঁথে ফেলেছ। কি দিনকাল পড়েছে তা তো জানেন। সৎ ব্যবসায়ীদের জন্য পদে পদে বাধা। একটা লোক খুব জ্বালাতন করছে আমাকে। ও এ মুহূর্তে এ হোটেলেই আছে বলে সন্দেহ আমার। ফলে কয়েক মিনিটের মধ্যেই হোটেলের গত 24 ঘন্টার টেলিফোন রেকর্ড এসে গেল কুয়াশার হাতে। কম্পিউটার থেকে প্রিন্ট আউট নিয়ে এসেছে সুইচ বোর্ডের অপারেটর। বলা বাহুল্য, তাকেও সামান্য পকেট খরচ দেয়া হয়েছে। বাকি সব ফ্লোর বাদ দিয়ে শুধু 3 তলার রেকর্ডে চোখ বোলালো কুয়াশা। 2টো করিডোর আছে ওখানে। 211 থেকে 15 পর্যন্ত 5টা রুম পশ্চিম উইঙ্গে। ওগুলোর আউটগোয়িং কলের উপরেই মনোযোগ দিল ও। বিল দেখে বোঝা গেল হোটেল ছোট হলেও এখানকার চার্জ অনেক বেশি। এক্সক্লুসিভ হোটেল হলে যা হয় আর কি। লিস্টটা এরকম: 212 লন্ডন ইউকে চার্জ $25.50। 214 দেশ ময়নেস আইওয়া চার্জ $4.50। 214 সিডার র্যাপিডস আইওয়া চার্জ $4.80। 213 আর্লিংটন ভার্জিনিয়া চার্জ $5.10। 215 ডেনভার কলোরাডো চার্জ $6.75। 214 প্যাসাডেনা ক্যালিফোর্নিয়া চার্জ $11.65।
215 ইস্টার্ন মেরিল্যান্ড, চার্জ $8.05। 212 এথেন্স গ্রিস, চার্জ $30.10। 212 স্টকহোম সুইডেন, চার্জ $38.25। 215 ওয়াশিংটন ডিসি ভার্জিনিয়া, চার্জ $3.65। প্যাটার্ন খোঁজার চেষ্টা করলো কুয়াশা। 212 থেকে ইউরোপের 3টা জায়গায় ফোন করা হয়েছে, কিন্তু তার সঙ্গে রানার কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। ইন্টারন্যাশনাল কল করতে চাইলে সেটা ও নিজের সেলফোন থেকেই করতে পারে, তাতে পয়সা কম খরচ হয়, টেসও থাকে না। 214 আর 15 বাসিন্দারা লোকাল কল করেছে, তাতেও কোনো বিশেষত্ব দেখতে পাচ্ছে না। খটকা লাগছে শুধু 213 এন্ট্রিটা। একটা মাত্র কল, কারণ কি? 24 ঘন্টায় আর কোনো কি ফোন করতে হয়নি লোকটাকে, নাকি সেলফোন আছে তার কাছে? তাই যদি হয় সেক্ষেত্রে একটা মাত্র কল হোটেলের সুইচ বোর্ড থেকে করার দরকার কি ছিল? আপনি বোধহয় 212 ভদ্রলোককে খুঁজছেন, একবারই বলে উঠল অপারেটর মেয়েটা। টাকা পেয়ে খুশির সীমা নেই তার। ইউরোপে বারবার ফোন করছেন, বিজনেসম্যান হবার সম্ভাবনা বেশি। হতে পারে, কাজ ঝাঁকালো কুয়াশা। কিন্তু আমি যাকে খুঁজছি তার সঙ্গে এথেন্স, স্টকহোম বা লন্ডনের সম্পর্ক নেই। একটু দ্বিধা করলো। 213-তে কে থাকছে? না না, ওই লোক হতে পারে না, বলল অপারেটর। গলার স্বর খাদে নামালো মেয়েটা। চুপি চুপি জানাই আপনাকে, মসিও লোকটা সম্ভবত পাগল। মানে? ব্যাখ্যা করলো মেয়েটা। 213-র দরজায় গত 3 দিন থেকে ডু নট ডিস্টার্ব সাইন ঝুলছে। ফ্রন্ট ডেস্ককে বলে দেওয়া হয়েছে কোনো অবস্থাতেই ওই গেস্টকে বিরক্ত করা চলবে না। খাবার দাবার ওয়েটাররা রেখে আসছে দরজার সামনে, ভিতরে যাবার অনুমতি নেই। এমনকি মেইড সার্ভিস পর্যন্ত বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে কামরা থেকে। ব্যাপারটা অস্বাভাবিক না? জিজ্ঞেস করলো কুয়াশা। একেবারে খুবই অস্বাভাবিক, তা বলবো না, বলল অপারেটর। মাঝে মাঝে এমন গেস্ট পাই আমরা, রুমের দরজা জানালা বন্ধ করে দিনের পর দিন মদ গেলে কিংবা বউয়ের চোখ ফাঁকি দিয়ে ফুর্তি করে অন্য মেয়েদের সঙ্গে, কিন্তু মেইড সার্ভিস বাতিল করতে দেখিনি কাউকে। আফটার অল, ময়লা চাদর আর ভেজা তোয়ালে নিয়ে কদিন থাকতে পারে মানুষ? খাটাস লোকজন পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে মাথা ঘামায় না, হালকা গলায় বলল কুয়াশা। তা বটে, কিন্তু আমাদের ট্যাক্সের পয়সায় সরকারি চাকরিতে এমন লোক পোষা হচ্ছে, সেটা সহ্য করা মুশকিল। বলতে চাইছো সরকারি লোক? কোনো সন্দেহ নেই। নাইট ম্যানেজারের কাছে শুনেছি আজ ভোরে 5টার দিকে নাকি একজন স্যুটবুট পরা মানুষ এসেছিল 213-র গেস্টের ছবি নিয়ে। ম্যানেজারকে বলেছে লোকটা অ্যালকোহলিক, সাইকিয়াট্রিস্ট সমস্যাও আছে। ওকে কিছু বলতে মানা করেছে আমাদেরকে। আজ দুপুরের মধ্যে নাকি একজন ডাক্তার নিয়ে আসবে চিকিৎসার জন্য। সরকারি ক্রেডেনশিয়াল দেখিয়েছে ওই স্যুটবুট পরা লোক। ওহ, তবে এত বছর থেকে ওয়াশিংটনে আছি আমরা, চেহারা দেখে সরকারি লোক চিনতে জানি। থ্যাংক ইউ ম্যাম। মেয়েটার হাতে আরেকটা $100 নোট দিল কুয়াশা। অনেক উপকার করেছ আমার। মাই প্লেজার। সুইচবোর্ডের সামনে থেকে সরে এলো কুয়াশা। বুক ঢিপ ঢিপ করছে। পেয়েছে, রানার খোঁজ পেয়ে গেছে ও। কিন্তু দুঃসংবাদ, খোঁজটা খুনির দলও পেয়েছে। লবিতে চোখ বোলালো, কোথাও দেখতে পেল না লোকগুলোকে। নিশ্চয় পজিশন নিতে শুরু করে দিয়েছে। এখন ছুটে গিয়ে রানাকে সাবধান করে দেয়া সম্ভব নয়। খুনিরা ওকে কিছুতেই ও পর্যন্ত পৌঁছাতে দেবে না, তার আগেই খুন করবে। ফোন করতে পারে, কিন্তু রানা ওর কথা বিশ্বাস করতে যাবে কেন? তারা অনুভব করলো কুয়াশা একটা উপায় বের করতেই হবে, নইলে কোনো আশা নেই রানার। কি করা যায় ভাবতে ভাবতে স্ট্যান্সের দিকে তাকালো ও। স্থির হয়ে গেল নিগ্র খুনিকে লবিতে ঢুকতে দেখে। বড্ড দেরি হয়ে গেছে, এখনই শুরু হবে হামলা। 7 বয়স্কা মেয়ে রুমে ঢোকার সঙ্গে সঙ্গে খটকার কারণ ধরতে পারল রানা। মহিলার চোখ, সাদাসিধে হোটেল কর্মচারীর দৃষ্টি নেই ওতে। অন্যরকম বুদ্ধিমত্তার ছাপ ফুটে আছে, সেই সঙ্গে মিশে আছে সামান্য ভীতি এবং কৌতূহল।
কামরায় ঢোকার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে তার ভিতরে। অভিনেত্রী নাকি? বিরক্ত করার জন্য দুঃখিত স্যার। রানার ক্লান্ত চেহারা আর রুমের দিকে তাকালো মহিলা। হাঁটতে শুরু করলো বাথরুমের দিকে। 2 মিনিটের বেশি নেব না আমি। কাঁচা অভিনয়। আইরিশ টান লুকানোর প্রাণপণ চেষ্টা করছে সে। ব্যর্থ হচ্ছে হাস্যকরভাবে। পেছন থেকে হাঁটার ভঙ্গিটা জরিপ করলো রানা। না, বয়সের সঙ্গে খাপ খাচ্ছে না। জীবনের কষাঘাতে জর্জরিত বৃদ্ধার পদক্ষেপ নয়, বরং অনেকটাই চপল বলা চলে। সন্দেহ নেই এ বয়সে নিয়মিত ব্যায়াম করে মহিলা। কুয়াশার পছন্দ দেখে মুচকি হাসল রানা। বড্ড কাঁচা কাজ করেছে। বোঝাই যাচ্ছে ভুয়া মেইড। এর চেয়ে সত্যিকার একজনকে ভাড়া করলেই বেশি ভালো করত। অন্তত এভাবে ধরা পড়ে যেত না সে। নতুন তোয়ালে দিয়ে গেলাম স্যার। খানিক পর বাথরুম থেকে বেরিয়ে এসে বলল মহিলা। দরজার দিকে ফিরে যাচ্ছে। বিরক্ত করবার জন্যে আরেকবার দুঃখ প্রকাশ করছি। হাতের মৃদু ইশারায় তাকে থামালো রানা। সাধারণ মেইড হলে এই ইশারার অর্থ বুঝতো না। স্যার? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো মহিলা। চোখের মনিতে সতর্কতার ছাপ। কিছু মনে করবেন না, হালকা গলায় বলল রানা। আপনি আইরিশ, তাই না? আয়ারল্যান্ডের ঠিক কোথায় আপনার বাড়ি? উচ্চারণটা ঠিক ধরতে পারছি না। উইকলো কাউন্টিতে নাকি? জি স্যার, নিচু গলায় বলল মেইড। দক্ষিণের কাউন্টি ওটা, ঠিক? হ্যাঁ স্যার। গলাস্বর খাদে নেমে গেছে মহিলার। বা হাতে আঁকড়ে ধরেছে দরজার নব। বাড়তি একটা তোয়ালে দেয়া যাবে? বলল রানা। বাথরুমে না, বিছানার উপরে রেখে দিন। কি? একটু থতমত খেয়ে গেল মহিলা। পর মুহূর্তে সামলালো নিজেকে। হ্যাঁ স্যার, নিশ্চয়। তোয়ালে নিয়ে এগিয়ে গেল বিছানার দিকে। দরজার কাছে গিয়ে দাঁড়ালো রানা। সিটকিনি লাগিয়ে দিল। বলল, ওকে ম্যাডাম, লুকোচুরির খেলা শেষ। তোমার সঙ্গে জরুরি কথা আছে আমার। ঘুরতে শুরু করেছিল ও। চমকে উঠল পিছনের শব্দ শুনে। কাপড়ের মৃদু খসখসানি, তার সঙ্গে বাতাসে শীষ কাটার আওয়াজ। ঝট করে নড়ে উঠল রানা। পুরোপুরি রক্ষা পেল না তাতে। ঘাড়ের কাছটায় চিনচিনে ব্যথা অনুভব করল। কাঁধ ভেসে যেতে শুরু করলো রক্তে। ঘাতক বুলেট ওর চামড়া চিরে দিয়েছে। পাগলের মতো হাত চালালো রানা। নাগালের মধ্যে একটা ল্যাম্প পেয়ে সেটা ছুড়ে দিল বিছানার দিকে। সরে গিয়ে ল্যাম্পটাকে ফাঁকি দিল মহিলা। এতক্ষণে তাকে ঠিকমতো দেখতে পেল রানা। হাত থেকে তোয়ালের স্তূপ ফেলে দিয়েছে। সেখানে শোভা পাচ্ছে চকচকে একটা সাইলেন্সার লাগানো পিস্তল। মুখ থেকে খসে পড়েছে ভালো মানুষের মুখোশ। বুনো চেহারা আর দাঁড়ানোর ভঙ্গিতে প্রকাশ পাচ্ছে এ একজন প্রফেশনাল খুনি। মেঝেতে ঝাঁপ দিল রানা। সেন্টার টেবিলের পেছনে গিয়ে আছড়ে পড়ল। উপর দিয়ে ছুটে গেল দ্বিতীয় গুলি। বিগ সাওয়ারের জন্য কোমরের পেছনটায় হাত দিল। নেই, ঝাঁপ দেবার সময় পড়ে গেছে বেল্টের ফাঁক থেকে। এখন ওটা নাগালের বাইরে। এ নিয়ে মাতম করবার সময় নেই। সেন্টার টেবিলটার একটা পায়া ধরে উঠে দাঁড়ালো ও। বন বন করে ঘোরাতে ঘোরাতে ছুটে গেল প্রতিপক্ষের দিকে। দ্রুত দুটো শট নিল মহিলা। ঘুরন্ত টেবিলে আঘাত করে চলটা উঠালো বুলেট। রানার গায়ে লাগলো না। তৃতীয়বার গুলি করবার সুযোগ পেল না সে। রানা এসে পড়েছে গায়ের উপর। টেবিল দিয়ে সজোরে আঘাত করল। দেয়ালের উপর ছিটকে পড়ল মহিলা। টেবিল দিয়ে ঠেসে ধরল রানা তাকে দেয়ালের সঙ্গে। বাস্টার্ড! ব্যথায় গালি দিয়ে উঠল খুনে বুড়ি। হাত থেকে খসে পড়ল পিস্তল। টেবিল দিয়ে মহিলার হাঁটুর নিচে আঘাত করল রানা। ক্ষণিকের জন্য অচল করে ফেলল। তারপর হাত বাড়ালো পড়ে যাওয়া পিস্তলটা তুলে নিতে। অস্ত্রটা হাতে এলে আবার ফিরল প্রতিপক্ষের দিকে। চুল মুঠো করে ধরে হ্যাঁচকা টানে মহিলাকে সরিয়ে আনার চেষ্টা করলো দেয়ালের পাশ থেকে। টান খেয়ে খুলে এলো লাল রঙের উইগ। তলা থেকে উকি দিল খোপা বাঁধা কাঁচা পাকা চুল। পর চলার জন্য তৈরি ছিল না রানা। তাল হারিয়ে ফেলল। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ খেলে গেল মহিলার শরীরে। জামার ভিতর থেকে বের করে আনলো ছুরি, একটা সরু স্টেলেটো। এ ধরনের অস্ত্রের সঙ্গে পরিচয় আছে রানার। ক্লোজ কমব্যাটে আগ্নেয়াস্ত্রের চেয়ে অনেক বেশি মারাত্মক। ফলায় বিষ মাখানো থাকলে তো আরও। প্রাণঘাতী আঘাতের প্রয়োজন নেই। সামান্য একটা আঁচড়েই
আচরই যথেষ্ট। নিমেষে প্যারালাইসিসে আক্রান্ত হবে শরীর। কয়েক সেকেন্ডের পর ঢলে পড়বে মৃত্যুর কোলে। ছুরি বাগিয়ে রানার দিকে ঝাঁপ দিল মহিলা, অভিজ্ঞ নাইফ ফাইটারের ভঙ্গিতে। আলতো পায়ে এক কদম পিছিয়ে গেল রানা। ছুরি ধরা হাতটা নাগালের মধ্যে আসতেই পিস্তলের বাট দিয়ে সজোরে আঘাত করল কবজির উপরে। ব্যথায় কোকিয়ে উঠল মহিলা। থেমে দাঁড়ালো, কিন্তু হাত থেকে পড়ল না ছুরি। থামো, চেঁচালো রানা। আর একটু পিছিয়ে গিয়ে পিস্তল তাক করলো মহিলার কপাল বরাবর। 4টে শট নিয়েছে, আরও 2টো বুলেট রয়ে গেছে ম্যাগাজিনে। না থামলে খুন হয়ে যাবে। হাঁপাতে হাঁপাতে ছুরি নামিয়ে ফেলল মহিলা। দাঁড়িয়ে রইল স্থির, বাকরুদ্ধ অবস্থায়। আত্মবিশ্বাসের দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে প্রতিপক্ষের দিকে। রানা আন্দাজ করল এ ধরনের পরিস্থিতিতে আগে কখনো পড়েনি মহিলা। সবসময় জয় হয়েছে তার। কে তুমি? জিজ্ঞেস করলো রানা। বাঁ হাত বাড়িয়ে বিছানা থেকে তুলে নিল তোয়ালে, চেপে ধরল ঘাড়ের ক্ষতের উপর। আমার পরিচয় তুমি কোনোদিনই জানতে পারবে না বাছা, তাচ্ছিল্যের সুরে বলল মহিলা। তোমার ঠিকুজি কোষ্ঠী জানার কোনো ইচ্ছা আমার নেই, বলল রানা। এমনিতেই জিজ্ঞেস করেছি ওটা। কুয়াশা কোথায়? কে? কুয়াশা মানে যে লোক তোমাকে ভাড়া করেছে। কেউ আমাকে ভাড়া করেনি। এখানে এসেছি কৃতজ্ঞতার প্রতিদান দিতে। যার কারণে এসেছি তার নাম কুয়াশা হলেও হতে পারে। বহু নাম ব্যবহার করে সে, কিন্তু এ মুহূর্তে ওকে কোথায় পাওয়া যাবে তা জানি না আমি। বিশ্বাস করি না। যোগাযোগ আছে তোমাদের। তুমি জিনিস বটে একটা। এভাবে লড়তে শিখেছ কোথায়, কবে? তোমার জন্মের আগে বাছা। বেলসেন ডাসাউ, এমন শত শত ক্যাম্পে, যুদ্ধক্ষেত্রে। আমি একা নই, আরও অনেকেই শিখে নিয়েছে কিভাবে নিজেকে রক্ষা করতে হয়, কিভাবে প্রতিশোধ নিতে হয়। সর্বনাশ, বিড়বিড় করল রানা। আলুফাস এর সদস্য এই মহিলা। আইরিশ যুদ্ধের ফসল। এক গোপন বাহিনী ওটা। যুদ্ধকালীন সময়ে তরুণী যুবতী মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যেত সৈন্যরা। বিভিন্ন ক্যাম্পে পেশার মতো ব্যবহার করা হতো ওদেরকে। চালানো হতো অকথ্য নির্যাতন। সেই মেয়েরাই পালিয়ে গিয়ে আলুফাস বাহিনী গড়ে তোলে। মানব হত্যার ট্রেনিং নিয়ে যোগ দেয় যুদ্ধে, প্রতিশোধের নেশায়। কুয়াশা ওই বাহিনীর একজন পুরনো সদস্যকে রিক্রুট করেছে। পাগল নাকি? এসব মেয়েদের মধ্যে সাধারণ বিচার বুদ্ধি কিংবা মানবিক অনুভূতির কিছুই অবশিষ্ট থাকে না। গোটা পুরুষ জাতিকে মনে প্রাণে ঘৃণা করে এরা। পুরুষ হয়ে এদের কাউকে নিয়ন্ত্রণ করার চিন্তা একমাত্র বোকারাই করতে পারে। শোনো, বলল রানা, তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। শুধু কুয়াশাকে চাই আমি, আর কিছু না। যদি আমার কথা শোনো, যেতে দেব তোমাকে। কি বলো, রাজি আছো প্রস্তাবে? কি করতে হবে আমাকে? জিজ্ঞেস করলো মহিলা। ওর সঙ্গে কিভাবে যোগাযোগ করছো তুমি? দরজার দিকে ইশারা করলো মহিলা। ওপাশের কামরায় ফোন করে ও। কতক্ষণ পর পর ঠিক নেই। কখনো 10 মিনিট, কখনো আধ ঘন্টা। তবে করবে যে তাতে সন্দেহ নেই। গুড, ওকে হোটেলের ভিতরে ডেকে আনবে তুমি। ডান দিকে সরে এসো। ছুরিটা ফেলে দাও বিছানার উপর। তুমি আমাকে গুলি করবে না তো? সন্দেহ ঘনালো মহিলার চোখে। কারণ সেও চিনেছে রানাকে নিষ্ঠুর খুনি হিসাবে। করতে চাইলে এতক্ষণে করে দিতে পারতাম, নরম গলায় বলল রানা। বিশ্বাস অর্জন করতে চাইছে মহিলার। ভয় পেও না, আমার কথা শোনো। কোনো ক্ষতি হবে না তোমার। ছুরিটা ফেলে দাও, তারপর ওপাশের কামরায় যাব আমরা। হাঁটতে পারবো বলে মনে হচ্ছে না। তুমি সম্ভবত আমার পা ভেঙে দিয়েছ। আমি সাহায্য করছি। তোয়ালেটা নামিয়ে ফেলে মহিলার দিকে এগিয়ে গেল রানা। হাত বাড়িয়ে দিল। আমার হাত ধরো। ব্যথায় মুখ কুঁচকে বা পা সামনে বাড়ালো মহিলা। হাত ধরার ভান করল। পর মুহূর্তে বদলে গেল সবকিছু। শরীরে যেন বিদ্যুৎ প্রবাহ ঘটল তার। নড়ে উঠল বিস্ময়কর দ্রুততায়। চেহারায় ফিরে এলো বুনো ভাবটা, দৃষ্টিতে উন্মাদনা। ভয়ানক গতিতে ছুরির ফলাটা ছুটে এলো রানার পেটের দিকে। নেগ্রো খুনিকে অনুসরণ করে এলিভেটরে উঠে এলো কুয়াশা।
আশপাশে বাকি তিনজনকে দেখা যাচ্ছে না, সম্ভবত নিজ নিজ পজিশনে চলে গেছে তারা। আরও দুজন মানুষ উঠেছে এলিভেটরে। আমেরিকান একজোড়া কপতি, পরনে দামি পোশাক, সারাক্ষণ জড়িয়ে ধরে রেখেছে পরস্পরকে। দুজনের আঙুলেই বিয়ের আংটি। নববিবাহিতা নববিবাহিত। নেগ্রো লোকটা একটু জড়সড় হয়ে দাঁড়িয়েছে এলিভেটরের পিছনের কোনায়, মুখ ঘুরিয়ে রেখেছে দেয়ালের প্যানেলের দিকে। চেহারা দেখতে দিতে চায় না কাউকে। খুনোখুনির পরে প্রত্যক্ষদর্শীরা যেন ঠিকমতো চেহারার বিবরণ দিতে না পারে পুলিশকে। এতে সুবিধা হলো কুয়াশার। লোকটার নাগালের মধ্যে গিয়ে দাঁড়ালো ও আকস্মিক আক্রমণ চালানো যাবে তাতে। খিলখিল করে হেসে উঠল মেয়েটা। তার সঙ্গী 5 তলার বোতাম চাপল। মেদস্বরে ক্ষমা চেয়ে আগে বাড়ল নেগ্রো। 3 তলার বোতাম টিপে ফিরে এলো আগের জায়গায়। কাজটা করতে গিয়ে চকিতের জন্য চোখাচোখি হয়ে গেল কুয়াশার সঙ্গে। বিস্ফারিত হয়ে উঠল চোখজোড়া। এলিভেটরের দরজা বন্ধ হওয়া পর্যন্ত মূর্তির মতো স্থির রইল দুজনে। তারপরেই বিদ্যুৎ বেগে জ্যাকেটের ভিতরে হাত ঢোকালো নেগ্রো। পিস্তল বের করে আনার ইচ্ছে। হাতের ঘড়ি তুলে তার কবজির জয়েন্টে প্রচণ্ড এক আঘাত হানল কুয়াশা। অগ্নিসংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবার বিশ্রী আওয়াজ হলো। অস্থিসংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবার বিশ্রী আওয়াজ হলো। কোকিয়ে উঠল লোকটা নির্দয়ভাবে। তার হাঁটুর জয়েন্টে পেনাল্টি কিক ঝাড়ল কুয়াশা। আলাদা করে দিল ওখানকার হাড়ও। হুড়মুড় করে মেঝেতে বসে পড়ল খুনি। মাথার চুল ধরে তার নাক কপাল ঠুকে দিল কুয়াশা দেয়ালের সঙ্গে। এরপর মেঝেতে শুইয়ে ফেলে একটা হাঁটু তুলে দিল পিঠের উপর। নড়াচড়ার উপায় রইল না নেগ্রোর। হাঁটু দুটো চাপা পড়েছে শরীরের তলায়। এত কিছু ঘটে যেতে সময় লাগলো মাত্র 2.5 সেকেন্ড। চিৎকার করে উঠল আমেরিকান মেয়েটা। তার সঙ্গীও হতভম্ব হয়ে গেছে। খবরদার, ধমকে উঠল কুয়াশা। কোনো আওয়াজ নয়। নিজের পিস্তল বের করে নেগ্রোর খুলির পিছনে ঠেকালো। লোকটা দাপাদাপি করতে চাইছে দেখে বলল, নড়ো না, মগজে বুলেট ঢুকে যাবে তাহলে। স্থির হয়ে গেল নেগ্রো। ছড়ি ফেলে দিয়ে তার জ্যাকেটের ভিতর থেকে পিস্তল কেড়ে নিল কুয়াশা। মুখ ঘোরালো কাঁপতে থাকা দম্পতির দিকে। রিল্যাক্স, বলল। কথা শুনলে তোমাদের কোনো ক্ষতি করব না আমি। কি চান আপনি? তোতলাতে জিজ্ঞেস করল যুবকটি। তোমাদের রুমে যাব আমরা, বলল কুয়াশা। পকেট থেকে চাবি বের করো। এলিভেটর থেকে বেরিয়ে স্বাভাবিকভাবে হাঁটবে। কারো দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করো না, ঠিক আছে? জিসাস ক্রাইস্ট, কুইক, চাবি বের করো। যুবকটি আড়ষ্ট হয়ে গেছে। তার পকেটে হাত ঢুকিয়ে দিল মেয়েটা। চাবি বের করে বলল, প্লিজ, আপনার কথা মতোই হবে সব। আমাদের খুন করবেন না। কথা দিলাম, সংক্ষেপে বলল কুয়াশা। 3 তলায় ক্ষণিকের জন্য থামল এলিভেটর, কিন্তু দরজা খুলতে দিল না কুয়াশা। মেয়েটাকে বলল ক্লোজ বাটন চেপে ধরে রাখতে। একটু পরে 5 তলায় পৌঁছলো এলিভেটর। নেগ্রোকে মেঝে থেকে উঠিয়ে আনলো কুয়াশা। ব্যথায় আবার কোকিয়ে উঠল সে। সাবধান, একটা শব্দও নয়। তার কানের কাছে ফিসফিসালো কুয়াশা। আওয়াজ করলে খুলি উড়িয়ে দেব তোমার। জিন্দেগিতে আর কখনো ককাতে পারবে না তখন। দরজা খুলে গেছে। মুভ, নির্দেশ দিল। পরস্পরকে জড়িয়ে ধরে হাঁটতে শুরু করলো নবদম্পতি। পিছনে নিগ্রোকে নিয়ে এগোলো কুয়াশা। গা ঘেঁষে রয়েছে। কৌশলে পিস্তল ঠেকিয়ে রেখেছে লোকটার পেটের সঙ্গে। করিডোর মোটামুটি ফাঁকা পাওয়া গেল। বৃদ্ধ এক গেস্টের সঙ্গে দেখা হলো কেবল। গম্ভীর মুখে একটা বই পড়তে পড়তে হাঁটছেন। অদ্ভুত মিছিলটার দিকে তাকিয়েও দেখলেন না। মোড় নিয়ে চলে গেলেন অন্য এক করিডোরে। নবদম্পতির হানিমুন সুইটে ঢুকে পড়ল 4 জনে।
কামরার মাঝখানে একটা চেয়ার এনে তাতে বসানো হলো নিগ্রোকে। বিছানার চাদর পাকিয়ে পিস মোড়া করে বেঁধে ফেলা হলো ভালোভাবে। এরপর নবদম্পতির দিকে ফিরল কুয়াশা। কলজিতে ঢুকে পড়ো তোমরা এখনই। আপনি তো বলেছিলেন। প্রতিবাদের চেষ্টা করল যুবক। তোমাদের ভালোর জন্যই বলছি, তাকে বাধা দিল কুয়াশা। যাও। বিরক্তি করল না দম্পতি। দুজনে ঢুকে পড়ল কলজিটের ভিতরে। বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে দিল কুয়াশা। তারপর ফিরে এলো খুনির কাছে। কাজটা কিভাবে করতে যাচ্ছ তা বলার জন্য ঠিক 5 সেকেন্ড দিচ্ছি তোমাকে, থমথমে গলায় বলল। কপাল আর নাক থেকে বের হয়ে আসা রক্ত মুখে ঢুকছে নিগ্রোর। থু করে একদলা থুতু ফেলল। কবজি আর হাঁটুর ব্যথা কিছুটা সয়ে এসেছে বোধ হয়। শান্ত গলায় বলল, কিসের কথা বলছো? তা আর একটু পরিষ্কার করতে হবে তোমাকে। নিশ্চয়। একটু এগিয়ে গেল কুয়াশা। পিস্তলের সাইটের খোঁচায় চিরে দিল বন্দির গালের অনেকখানি। এরপর পিছনে গিয়ে তার ভালো কবজিটাও ভেঙে দিল মট করে। ব্যথায় চেঁচিয়ে উঠল লোকটা। তার মুখের মধ্যে পিস্তলের ব্যারেল ঢুকিয়ে দিল ও। চিৎকার থামিয়ে ফেলল খুনি। এবার পরিষ্কার হয়েছে? কৌতুকে বলল কুয়াশা। নাকি আরো 2-4টে হাড় ভাঙতে হবে? সভয়ে মাথা নাড়ল নিগ্র। গুড। পিছিয়ে এলো কুয়াশা। এবার গান গাইতে শুরু করো। আমার কাজ রানাকে রুম থেকে বের করে আনা, ভাঙা গলায় বলল নিগ্র। ব্যথা সহ্য করার জন্য ক্ষণে ক্ষণে ঠোঁট কামড়ে ধরছে। এরপর বাকিরা ওর ব্যবস্থা নেবে। তোমার কথায় রানা রুম থেকে বের হবে কেন? জিজ্ঞেস করলো কুয়াশা। সিআইএর ক্রিডেন্সিয়াল আছে আমার কাছে। ডিরেক্টরের পক্ষ থেকে একটা চিঠিও নিয়ে এসেছি। মাসুদ রানার সঙ্গে জরুরি ভিত্তিতে দেখা করতে চেয়েছেন তিনি ওতে। ভুয়া চিঠি, কিন্তু সেটা বোঝার উপায় নেই। রানা যদি ফোনে কনফার্ম করতে চায় তাতেও অসুবিধে নেই। হোটেলের লাইন ইন্টারসেপ্ট করে রেখেছি আমরা। কলটা ডাইভার্ট হয়ে চলে যাবে আমাদের লোকের কাছে। ডিরেক্টরের সেক্রেটারি সেজে মিটিংয়ের কনফার্মেশন দেবে সে। হোম। রানা রুম থেকে বের হয়ে এলো। তারপর মোটে 3টে এক্সিট আছে 3 তলায়। মেইন এলিভেটর, স্টারকেস আর সার্ভিস এলিভেটর। সবগুলোতে একজন করে লোক রাখা হয়েছে। রানাকে দেখামাত্র গুলি করবে ওরা। পেছন থেকে আমিও। ক্রসফায়ারে ফেলা হবে ওকে, যাতে কোনোভাবেই বাঁচতে না পারে। আর ফায়ার এসকেপ, ওখানে এক্সপ্লোসিভ বসানো হয়েছে। কেউ ওখান দিয়ে নামার চেষ্টা করলে বিস্ফোরণ ঘটবে। যদিও ও পথে রানার বেরোবার সম্ভাবনা খুবই কম। প্ল্যান ওলটপালট হয়ে যেতে পারে না? রানা যদি রুম থেকে না বেরোয়, সেক্ষেত্রে সবাই মিলে হামলা করব আমরা। দরজা ভেঙে ঢুকে পড়ব ওর কামরায়। যত চালুই হোক, চারজনকে কিছুতেই ঘায়েল করতে পারবে না ও। আইসি। প্ল্যান তো দেখছি শুধু রানার জন্য। আমার ব্যাপারে কি ব্যবস্থা নিয়েছ? কিছু না, কারণ আমরা শিওর হয়েছিলাম তুমি এ হোটেলে নেই। রিসিপশনে তোমার এবং রানার দুজনেরই ছবি দেখানো হয়েছিল। শুধু রানা এ হোটেলে উঠেছে বলে জানানো হয়েছে ওখান থেকে। তাই তোমাকে সেকেন্ডারি টার্গেট হিসেবে ব্রিফ করা হয়েছে আমাদের। পাওয়া গেলে ভালো, না পাওয়া গেলেও ক্ষতি নেই। তোমার ব্যাপারে পরে ব্যবস্থা নেওয়া হবে। তোমাদের শিডিউল বলো। 12:10 আমি অ্যাপোজ করব রানার কাছে। রুমের ডেস্কে শোভা পেতে থাকা অ্যান্টিক ঘড়ির দিকে তাকালো কুয়াশা। 12:11। তার মানে ওরা সবাই পজিশন নিয়ে ফেলেছে। আর মনে বলল, জানি না, আমি ঘড়ি দেখতে পাচ্ছি না। তার দরকারও নেই। কতক্ষণ অপেক্ষা করবে তোমার সঙ্গীরা? 15 মিনিট। এর মধ্যে রানা নিচে না নামলে সবাই উঠে আসবে 3 তলায়। ঠোঁট কামড়ালো কুয়াশা। হাতে সময় নেই একদম। বেড সাইড টেবিলের উপর রাখা টেলিফোনের উপর চোখ পড়ল।
রিং দেবে রানাকে, সাবধান করে দেবে। ও কি বিশ্বাস করবে ওর কথা? আর কোনো উপায়ও তো নেই তাহাতে। চুপচাপ বসে থাকো, নিগ্রোকে বলল। আমাকে একটা ফোন করতে হবে। অভিজ্ঞতা, ট্রেনিং আর উপস্থিত বুদ্ধির কল্যাণে বেঁচে গেল রানা। মহিলার হাতে ছুরিটা ঝিক করে উঠেছে দেখে সচেতনভাবে কিছু না ভেবেই সরে গেল ও। নিখাদ রিফ্লেক্স অ্যাকশন। পেট চিরে দিতে পারল না, তাই ছুরিটা তুলে একদিক থেকে আরেক দিকে চালালো মহিলা। রানা সরে না গেলে গলাটা ফাঁক হয়ে যেত। পাগলের মতো ট্রিগার চাপলো ও পিস্তলের, কিন্তু খালি চেম্বারে খটাস করে পড়ল হ্যামার। 4টা বুলেটই ছিল ম্যাগাজিনে। সেটা জানা থাকায় সুকৌশলে ফাঁদ পেতেছে মহিলা। ছুরি বাগিয়ে ছুটে এলো রানার কাছে। আঘাতটা ঠেকাবার জন্যে বাম বাহু তুলল রানা। ছোটখাটো এই পৌরার গায়ে এত শক্তি ভাবা যায় না। ওদের দুটো বাহু পরস্পরের সাথে ধাক্কা খেল। রানার মনে হলো যেন ইস্পাতের একটা রডের সাথে বাড়ি খেয়েছে হাতটা। পিস্তল ছেড়ে দিয়ে হাতটা শক্ত করে ধরে ফেলল ও। গায়ের কাছে ঘেঁষে এসেছে এবার মহিলা। নিজেকে ছাড়াবার জন্য হাত মোচড়াচ্ছে। নিজেকে ছাড়াতে পারলে ছুরির দ্বিতীয় কোপটা আরেক দিক থেকে মারত সে। 1 সেকেন্ডের জন্যে খুনের নেশায় চকচক চোখ দুটো স্থির হলো রানার চোখে। সামনে বাড়ার জন্য প্রচণ্ড চাপ দিল সে। তারপর অপ্রত্যাশিতভাবে পিছু হটে দ্বিতীয়বার ছুরি চালাবার সুযোগ করে নিল। পুরনো ক্লোজ কমব্যাট ট্রিক। প্রতিপক্ষের শরীরটাকে লেভারেজ হিসেবে ব্যবহার করতে চাইছে মহিলা। তার এই ফাঁদে পা দেওয়া উচিত হয়নি রানার। ছুরিটা এবার অন্য কায়দায় ধরেছে সে। গলাটা বেরিয়ে আছে বুড়ো আঙুলের মাথা থেকে, নিচের দিক থেকে উঠে আসবে প্রতিপক্ষের দিকে। ধীর ভঙ্গিতে এগোলো মহিলা। ফনা তোলা সাপের মতো এদিক ওদিক দুলছে শরীরটা। হঠাৎ করে একদিক থেকে আরেক দিকে সরে যাচ্ছে। তারপর রানার অরক্ষিত বাম পাশটা লক্ষ্য করে ছুরি চালালো সে। আবার তাকে ঠেকিয়ে দিল রানা। বাম বাহু সামনে বাড়িয়ে সেই সাথে ডান হাত দিয়ে মহিলার কবজি ধরার চেষ্টা করলো। কবজিটা নিচের দিকে নামাতে চেষ্টা করলো রানা। মোচড় দিল, ব্যথা পেয়ে প্রতিপক্ষ যাতে ছুরিটা ছেড়ে দেয়। কিন্তু রানার একটা আঙুল মুঠোর ভিতর নিয়ে নিচের দিকে টান দিল মহিলা। তার গায়ে এতই শক্তি, রানার ডান হাতটা পিছলে গেল। ওটায় যেন মাখন মাখানো আছে। এখন আবার একবার এদিক একবার ওদিক সরার ভান করছে মহিলা। হঠাৎ 2 পা পিছিয়ে গেল সে। ভান করলো আরও 1 পা পিছাবে, কিন্তু তা না করে লাফ দিল ডান দিকে। শেষে ভান করলো বাম দিকে সরে যাবে, কিন্তু তা না গিয়ে চলে এলো সামনে। হাঁটু ভাঁজ করে ছেড়ে দেয়া স্প্রিংয়ের মতো লাফ দিল। নিচে থেকে আসতে দেখলো রানা ছুরিটা। শরীরটা বাম দিকে ঘুরিয়ে নিল। মাত্র কয়েক ইঞ্চির জন্যে ওকে ছুঁতে পারল না ছুরির ফলা। ফলার ডগাটা লাগলো গিয়ে কামরার দেয়ালে। রানা তাকে ধরবার আগেই একটা দ্রুতগতি ঘূর্ণির মতো পিছিয়ে গেল মহিলা। আবার এগিয়ে এলো ওর দিকে। মুঠো করা হাতে এখনো ধরে আছে ছুরিটা। আবারও আঘাতটা ঠেকিয়ে দিল রানা। এবার ডান হাত দিয়ে প্রতিপক্ষের কবজিটা শক্ত করে ধরে ফেলেছে। বাম বাহু দিয়ে নিরেট চাপ দিল মহিলাকে। শরীরের সমস্ত শক্তি এক করল রানা। তারপর হ্যাঁচকা টান দিল নিচের দিকে। দেয়ালে বাড়ি খেল মহিলার হাত। ব্যথায় গুঙিয়ে উঠল সে। শির দ্বারা বাঁকা করে কুঁজো হয়ে গেল। হাত থেকে খসে পড়ল ছুরি। এখনো হাঁপাচ্ছে আর ধস্তাধস্তি করছে। একটা হাঁটু উঠে আসছে রানার 2 উরুর সন্ধি স্থলে। আঘাতটা খেয়ে চোখে অন্ধকার দেখল রানা। শুনতে পেলে আহত পশুর মতো আওয়াজ বেরিয়ে এলো নিজের গলা থেকে। কুঁজো হয়ে গেল রানা। উরু সন্ধি চেপে ধরে হুড়মুড় করে পড়ে গেল মেঝেতে। দেখলো সাপের মতো এঁকে বেঁকে নিচে নেমে গেল মহিলার একটা হাত। ছুরিটা খুঁজছে মেঝেতে। পেয়েও গেল। ওটা বাগিয়ে ধরে ঝাঁপ দিল শিকারের দিকে। উন্মাত্তের মতো লাথি ছুড়ল রানা। জুতোর তলা
আঘাত করলো মহিলার হাঁটুর নিচে। ব্যথায় চেঁচিয়ে উঠল সে। ব্যালেন্স হারিয়ে পড়ে যেতে শুরু করলো। গড়ান দিয়ে সরে গেল রানা। পর মুহূর্তে ধরাম করে মেঝেতে আছাড় খেল মহিলা। গলা চিরে বেরিয়ে এলো আত্মচিৎকার। কেঁপে উঠল তার সারা দেহ। আচ্ছন্নের মতো পড়ে রইল রানা। শরীরে শক্তি পাচ্ছে না আর। কখন নিজেকে সামলে নিয়ে মহিলা আবার ছুরি চালায় সে অপেক্ষা করছে। কয়েক মুহূর্ত পরও যখন কিছু ঘটল না, কাত হলো। একই ভঙ্গিতে পড়ে আছে আলুফাস এর খুনি। শরীরের নিষ্ঠা ভেসে যাচ্ছে রক্তে। তাড়াতাড়ি মহিলার দিকে এগোলো রানা। চিৎ করল তাকে। পরিষ্কার হয়ে গেল রহস্য। বেমক্কা আছাড় খাবার সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। রানার জন্য বরাদ্দ করা স্টেলেটো গেঁথে গেছে মহিলার নিজেরই বুকে। প্রাণ হারিয়েছে সঙ্গে সঙ্গে। দুঃখিত, বিড়বিড় করল রানা। আঙুল বুলিয়ে বন্ধ করে দিল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা দু চোখের পাতা। টলমল পায়ে উঠে দাঁড়ালো রানা। বাথরুমে গিয়ে কল ছাড়ল। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলল ঘাড়ের ক্ষত। এরপর মেডিসিন ক্যাবিনেট থেকে বের করে আনলো ফার্স্ট এইড কিট। অ্যান্টিসেপটিক লাগালো, গজ তুলো আর টেপের সাহায্যে ঢেকে দিল ক্ষতটা। কামরায় ফিরে এসে ধপ করে শুয়ে পড়ল বিছানার কিনারায়। কতক্ষণ ওভাবে পড়েছিল রানা বলতে পারবে না। সচকিত হয়ে উঠল টেলিফোনের রিং শুনে। উঠে বসল, রিসিভার তুলে কানে ঠেকালো। বলল, ইয়েস। কুয়াশা বলছি, বাংলায় কথা বলল ওপাশের কণ্ঠ। বলুন। নির্বিকার রইল রানা। ভালোই খেলা দেখিয়েছ তুমি রানা, তবে এসবের প্রয়োজন ছিল না। খেলা আপনিও কম দেখাননি কুয়াশা। শান্ত কণ্ঠে বলল রানা। আমি ভাবতে পারিনি আপনি আমাকে খুন করার চেষ্টা করবেন। আমাদের মধ্যে এমন কোনো শত্রুতা ছিল না। চিনি না আমি আপনাকে। খুন কিসের কথা বলছো? আইরিশ ওই বুড়ির কথা বলছি। চেনেন নিশ্চয় ওকে। ও ও ও কি মারা গেছে? দুঃখিত, আমার কিছু করার ছিল না। আমি সেফ আত্মরক্ষা করেছি। তোমাকে খুন করার জন্য পাঠাইনি আমি ওকে। নিশ্চয়ই তুমি ওকে খেপিয়ে দিয়েছিলে। হোয়াট এবার মিস্টার কুয়াশা, আপনার প্ল্যান ব্যর্থ হয়েছে। এখন বলুন, ভালোই ভালোই আমার সঙ্গে দেশে ফিরে যাবেন, নাকি অন্য আরও কোনো পথ ধরতে হবে আমাকে? পরিস্থিতির গুরুত্ব তুমি বুঝতে পারছো না রানা। আমি নই, কিন্তু তোমাকে খুন করার জন্য সত্যিই লোক হাজির হয়েছে এখানে। তাদের একজনকে আটক করেছি আমি। বিশ্বাস না হলে শোনো। নিগ্রোর খুলিতে পিস্তল ঠেকিয়ে রিসিভারটা কানে ধরল কুয়াশা। ইংরেজিতে ধমকে বলল, কথা বলো। কয়জন আর কেন এসেছো? হ্যাঁ, 4 জন। এসেছি আমরা মাসুদ রানাকে খুন করতে। হাঁপাতে হাঁপাতে বলল খুনি। শুনলে তো? রিসিভার এবার নিজের কানে ঠেকালো কুয়াশা। আমি তোমাকে সতর্ক করে দেবার জন্য ফোন করেছি রানা। সবগুলো এক্সিটে লোক রেখেছে ওরা। এমনকি ফায়ার এসকেপেও এক্সপ্লোসিভ বসিয়েছে। তুমি এখন ফাঁদের মধ্যে আছো রানা। এটা আপনার নতুন চালও হতে পারে কুয়াশা, বলল রানা। কিভাবে বুঝবো? কোনো অভিনেতার মুখ দিয়ে কথাগুলো বের হয়নি। যদি নিশ্চিত হতে চাও, বসে থাকো নিজের রুমে। 15 মিনিটের মধ্যে তুমি যদি নিচে না নামো, তাহলে ওরাই আসবে তোমার কাছে। আমার ভালো মন্দ নিয়ে আপনি হঠাৎ এত উতলা হয়ে উঠলেন কেন, জানতে পারি? আমার বাঁচা মরায় কি এসে যায় আপনার? অনেক কিছু এসে যায় রানা। তোমাকে আমার দরকার। ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র চলছে গোটা দুনিয়া জুড়ে। আমরা দুজন ছাড়া আর কেউ সেটা ঠেকাতে পারবে না। দুনিয়া জুড়ে ষড়যন্ত্র? সেটা ঠেকাতে চান আপনি? খোঁচা দেওয়ার ভঙ্গিতে হেসে উঠল রানা। এতটা মানবদরদি হয়ে উঠলেন কবে থেকে? নিজের গবেষণা ছাড়া আর কিছু তো ইম্পর্টেন্ট নয় আপনার কাছে? মানবদরদি আমি সবসময় ছিলাম রানা, গম্ভীর গলায় বলল কুয়াশা। আমার ফাইল দেখে থাকলে এমন কথা বলা উচিত নয় তোমার। আর এই বিশেষ ব্যাপারটার সঙ্গে কিভাবে জড়িত হলাম তা যদি জানতে চাও, এই বিপদ থেকে রক্ষা পেতে হবে তোমাকে। বিশেষ ব্যাপারে আগ্রহ নেই আমার, কাটা কাটা গলায় বলল রানা। খাঁচায় ভরে আপনাকে বাংলাদেশে নিয়ে যেতে বলা হয়েছে আমাকে। আপাতত ওটাই আমার লক্ষ্য।
যথেষ্ট হয়েছে, প্রায় চেঁচিয়ে উঠল কুয়াশা। আবোল তাবোল কথা বলে আর সময় নষ্ট করার ইচ্ছে নেই আমার। তোমাকে সতর্ক করে দেয়া দরকার ছিল, করেছি। আমার দায়িত্ব শেষ। সত্য মিথ্যা যাচাই করতে চাইলে এলিভেটর বা স্টেয়ারকেসে নিজের চাঁদমুখটা একবার দেখিয়ে এসো, সব পরিষ্কার হয়ে যাবে। রুমে বসে থাকলেও ক্ষতি নেই। আর 11 মিনিট পরে প্রমাণ নিজেই হাজির হয়ে যাবে তোমার দরজা ভেঙে। আমাকে চাও? 6 তলায় আছি আমি, 505 নম্বর সুইটে। যদি বাঁচতে পারো চলে এসো এখানে, আমি অপেক্ষা করব। লাইন কেটে দিল ও। রানাও নামিয়ে রাখলো রিসিভার। চিন্তায় পড়ে গেছে। কতটুকু বিশ্বাস করা যায় কুয়াশাকে? মেইডের বেশে ভয়ঙ্কর এক খুনিকে ওর কামরায় পাঠিয়েছিল লোকটা। কেন? ওকে বন্দি করার জন্য, নাকি হত্যা করার জন্য? উদ্দেশ্য কি কুয়াশার? 4জন খুনি হাজির হয়েছে হোটেলে। একজনকে নাকি আটক করেছে সে। কথাটা সত্যি না মিথ্যে? ঘড়ি দেখলো রানা। 1 মিনিট পেরিয়ে গেছে টেলিফোনের কথোপকথনের পর। কুয়াশার সতর্কবাণী সত্যি হলে আর মাত্র 10 মিনিট আছে ওর হাতে। রুমে থাকলে ফাঁদে পড়ে যাবে। তার মানে বেরিয়ে পড়তে হবে ওকে। ব্যাপারটা কুয়াশার চাল নয় তো? হয়তো কামরার বাইরেই রয়েছে সত্যিকার ফাঁদ। ওখানেই ওকে ফেলতে চাইছে লোকটা। ব্যাপার যাই হোক, রানা বুঝতে পারছে এখানে চুপচাপ বসে থাকা চলবে না ওর। অবস্থান ফাঁস হয়ে গেছে। ঘাপটি মেরে পড়ে থেকে লাভ নেই কোনো। রুমের মধ্যে বসে থাকলে কুয়াশাকেও পাওয়া যাবে না। বড় করে শ্বাস নিল ও। ঠিক আছে, বেরিয়ে পড়া যাক। যদি সত্যিই খুনির দল অপেক্ষা করে ওর জন্য, তাদেরকে মোকাবেলা করবে ও। তারপর গ্রেপ্তার করবে কুয়াশাকে। আজ একটা হেস্তনেস্ত করতেই হবে ওকে। বুয়া মেয়েদের লাশটা বাথরুমে নিয়ে গেল রানা। বাথরুমের দরজা আটকে নবটা ভেঙে দিল ভারী একটা টেবিল ল্যাম্পের আঘাতে। ভিতরে ঢুকতে হলে এখন পুরো পাল্লা ভাঙতে হবে। এরপর তোয়ালের সাহায্যে পুরো কামরা থেকে নিজের ফিঙ্গারপ্রিন্ট মুছতে শুরু করলো। হাতে সময় কম, কাজটা সুচারুভাবে করা গেল না। মনে খুঁতখুঁতানি নিয়ে গায়ে জ্যাকেট চড়ালো। তারপর বিছানায় বসে ফোনে রিসিভার তুলল। ডায়াল করলো হোটেলের সুইচবোর্ড অপারেটরের কাছে। ইয়েস স্যার, শোনা গেল নারী কণ্ঠ। 213 থেকে বলছি আমি, দুর্বল কণ্ঠে বলল রানা। শ্বাস নিচ্ছে জোরে জোরে। পুরোটাই অভিনয়। আমার সম্ভবত হার্ট অ্যাটাক হয়েছে। প্লিজ সাহায্য করুন। কথা শেষ না করেই রিসিভারটা ফেলে দিল। পা ঠুকে মেঝেতে পড়ে যাওয়ার আওয়াজ করলো। স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন স্যার? ইয়ারপিসে চেঁচাতে শুরু করলো অপারেটর। ওদিকে ফিরেও তাকালো না রানা। মেঝে থেকে নিজের সিগ সাওয়ার কুড়িয়ে নিল, গুজে রাখলো কোমরে। তাকালো হাত ঘড়ির দিকে। আর মাত্র 5 মিনিট বাকি।